পৃথিবীতে অনেক বিজ্ঞানী জন্মেছেন। তাদের মূল্যবান আবিষ্কার মানব সভ্যতাকে উন্নতর করে তুলেছে। তাদের সেই সব বিচিত্র বৈজ্ঞানিক আবিষ্কারের জন্যই আজ আমরা আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারছি। পৃথিবীর সব বিজ্ঞানীদের মধ্যে উজ্জ্বলতম নাম আইজ্যাক নিউটন। আধুনিক বিজ্ঞান যখন পথ চলা শুরু করেছিল, তখন একদিকে যেমন গ্যালিলিও তার টেলিস্কোপ দিয়ে তাকিয়েছিলেন আকাশের দিকে, অন্যদিকে কেপলার খুঁজছিলেন গ্রহদের গতির রহস্য। ফ্রান্সিস বেকন তৈরি করছিলেন বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি, আর রবার্ট বয়েল পরীক্ষা করছিলেন রসায়নের নানা সূত্র। কিন্তু এই সব আবিষ্কারের মাঝে একজন মানুষ ছিলেন যিনি একা একাই তিনটি ভিন্ন জগতে বিপ্লব এনেছিলেন: গণিত, পদার্থবিজ্ঞান আর জ্যোতির্বিদ্যা। আপেল পড়ার গল্পটা আমরা সবাই জানি, কিন্তু জানি কি সেই আপেল পড়া থেকেই জন্ম নিয়েছিল মহাকর্ষ তত্ত্বের? জানি কি যে মানুষটি মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছিলেন, তার নিজের জীবনটাই ছিল এক রহস্যময় অধ্যায়? ছোটবেলায় বাবাকে হারানো, মায়ের পরিত্যাগ, সৎ বাবার প্রতি ঘৃণা, শৈশবের এই বেদনাগুলো তাকে বানিয়েছিল এক অনাসক্ত নিঃসঙ্গ মানুষ। কিন্তু সেই নিঃসঙ্গতাই তাকে ডুব দিতে শিখিয়েছিল চিন্তার অতলে। অ্যালকেমির অন্ধকার গলি থেকে শুরু করে ধর্মীয় ভবিষ্যৎবাণীর জটিল পথ, সব কিছুই তিনি পেরিয়েছেন। কখনো রাজার প্রাসাদে সম্মান পেয়েছেন, কখনো প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তবু থামেননি। কারণ তিনি জানতেন তার হাতে ধরা আছে এক অমূল্য রত্ন, সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা। আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই সেই মানুষের জীবনে, যিনি এক হাতে ক্যালকুলাস বানিয়েছেন, অন্য হাতে খুঁজেছেন দার্শনিকের পাথর, যিনি দেখিয়েছেন আলোর রংধনু আর ভেবেছেন পৃথিবীর শেষ দিন কবে আসবে, যিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, স্যার আইজ্যাক নিউটন, বিজ্ঞানের মহাকাব্যের সেই অমর কবি, যার গল্প আজ শোনাব আপনাদের। আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কাছে পৌঁছে দেওয়া ইতিহাসের সেই সব মহান মনীষীদের কথা, যাদের আবিষ্কারে আজ আমরা আধুনিক জীবনযাপন করছি। নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও, কেপলার, এদের প্রত্যেকের গল্পই অনুপ্রেরণার অফুরন্ত উৎস। তাই যদি আমার এই প্রচেষ্টা ভালো লাগে, যদি ইতিহাস আর বিজ্ঞানকে ভালোবাসেন, তবে আজই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। এক আপেলের গল্প যা পৃথিবী বদলে দিয়েছিল। ১৬৬৬ সাল, ইংল্যান্ড তখন আতঙ্কিত। লন্ডনের পথে পথে মৃত্যুর ছায়া, বুবনিক প্লেগ ধীরে ধীরে গ্রাস করছে গোটা রাজধানী। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, ছাত্র শিক্ষক সবাই ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এমনই এক তরুণ, মাত্র ২৩ বছরের এক ছাত্র, উত্তরের লিঙ্কনশায়ারের পারিবারিক এস্টেটে ফিরে এসেছে। এক বিকেল তিনি চা পান করছিলেন। হঠাৎ তার চোখ পড়ল একটি আপেলের ওপর, যা ঠিক সেই মুহূর্তে গাছ থেকে মাটিতে পড়ল। আপেল পড়ল, পৃথিবী তাকে টানল। ছেলেটি ভাবতে লাগল, কেন কেন সব বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ে? কেন চাঁদ পড়ে না? কেন গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে? সেদিনের সেই সহজ প্রশ্নটি পরবর্তী ২ দশকের নিরবিচ্ছিন্ন চিন্তার জন্ম দিল। ১৬৮৭ সালে যখন সেই ছাত্রটি তার সার্বজনীন মহাকর্ষ তত্ত্ব প্রকাশ করলেন, তখন পৃথিবী আর আগের মতো থাকল না। গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ৩টি শাখাতেই এলো বিপ্লব। সেই ছাত্রটির নাম স্যার আইজ্যাক নিউটন। ইতিহাস তাকে চেনে বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসেবে। কিন্তু নিউটন কি শুধুই সেই প্রতিভা, যিনি আপেল পড়তে দেখে মহাকর্ষ আবিষ্কার করেছিলেন, নাকি এর চেয়েও বেশি কিছু ছিল? চলুন জেনে নেওয়া যাক এই জটিল, প্রতিভাবান, রহস্যময় মানুষের আসল গল্প। ২৫শে ডিসেম্বর ১৬৪২, ইংল্যান্ডে তখন জুলিয়ান ক্যালেন্ডার চলছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তারিখ ছিল ৪ই জানুয়ারি ১৬৪৩। উলসথর্প ম্যানরে জন্ম নিল এক শিশু। এতই ছোট, এতই অসুস্থ যে তার মা হ্যানা ভেবেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না। তাই সপ্তাহখানেক পর বাপ্তিস্মা দেওয়া হয়েছিল। সাধারণত জন্মের ৪৮ ঘণ্টার মধ্যে বাপ্তিস্মা দেওয়ার রীতি ছিল তখন। বাপ্তিস্মা দেওয়া শব্দটির অর্থ হল খ্রিস্টান ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠানে শিশু বা ব্যক্তিকে জলে ডুবিয়ে বা মাথায় জল ঢেলে ধর্মীয়ভাবে শুদ্ধ করা এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। কিন্তু শিশুটি বেঁচে গেল, বেঁচে গিয়ে পৃথিবীর ইতিহাস বদলে দিল। শিশুটির নাম রাখা হয়েছিল পিতার নামে, আইজ্যাক নিউটন। কিন্তু পিতাকে তিনি কখনো দেখেননি।
আইজ্যাক নিউটন সিনিয়র মারা গিয়েছিলেন ছেলের জন্মের 2.5 মাস আগে, অক্টোবর 1642-এ, মাত্র 36 বছর বয়সে। পিতা ছিলেন লিঙ্কনশায়ারের এক কৃষক, অশিক্ষিত, অনিরক্ষর, কিন্তু অর্থবান। মৃত্যুর সময় রেখে গিয়েছিলেন 4 ডজন গরু আর 235টি ভেড়া। এই সম্পদই পরবর্তীতে নিউটনকে লেখাপড়া চালিয়ে যেতে সাহায্য করেছিল। কিন্তু অর্থের চেয়ে অভাব ছিল স্নেহের। আলবার্ট আইনস্টাইন 1905 সালে 4টি গবেষণাপত্র লিখে পদার্থবিজ্ঞানে বিপ্লব এনেছিলেন। নিউটন 1665-66 সালে ঠিক তেমনই 3টে ভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটালেন: গণিত, পদার্থবিজ্ঞান ও আলোকবিজ্ঞান। নিউটনের প্রথম কাজ ছিল গণিতে। তিনি আবিষ্কার করলেন দ্বিপদী উপপাদ্য, যা x+y² x+y³ মতো সাধারণ সমীকরণকে জটিল রূপ দিতে পারে। কিন্তু নিউটন থেমে থাকলেন না। তিনি তৈরি করলেন ক্যালকুলাসের ভিত্তি, বক্ররেখার স্পর্শক নির্ণয়, গতিপথের হিসাব, অসীম ধারার সমীকরণ। ইউরোপের আর কোনো গণিতবিদ তখন এত জটিল তত্ত্বে পৌঁছননি। নিউটন তার আবিষ্কারগুলো লিখে রাখলেন, টু রিজলভ প্রবলেমস বাই মোশন দিজ ফলোয়িং প্রপোজিশনস আর সাফিসিয়েন্ট শিরোনামে। তারপর কাগজটা ড্রয়ারে রেখে দিলেন। পরের 6 মাস গণিত নিয়ে ভাবলেনই না। তারপর নিউটন মন দিলেন বলবিদ্যায়। গ্যালিলিও ও দেকার্তের কাজ নিয়ে ভাবতে লাগলেন। প্রশ্ন একটাই, কেন জিনিসপত্র পড়ে? আপেল পড়ল। প্রশ্ন এলো, চাঁদ কেন পড়ে না? নিউটন বুঝলেন চাঁদও পড়ছে, কিন্তু পড়তে পড়তে এত দ্রুত পাশে সরে যাচ্ছে যে পৃথিবীতে আছড়ে পড়ছে না। ব্যাস, এই বুঝি মহাকর্ষ তত্ত্বের জন্ম। তিনি বের করলেন বলের 3টি সূত্র। প্রথম সূত্র, স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে, যতক্ষণ না বাইরের কোনো বল তাদের অবস্থা বদলায়। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। সহজ ভাষায় F=ma, বল ভরগুণ ত্বরণ। তৃতীয় সূত্র, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্রটা সহজ। আপনি লাফ দিলে পৃথিবীও আপনাকে সমান জোরে টানে, তাই আপনি আবার মাটিতে ফিরে আসেন। আলোক বিজ্ঞানের বিপ্লব, রঙের রহস্য ভেদ। শুধু গণিত পদার্থ নয়, নিউটন মন দিলেন আলো নিয়েও। তিনি দেখতে চাইলেন, আলো কি একরকম নাকি নানা রকম। এক টুকরো সুতোর এক প্রান্ত লাল, অন্য প্রান্ত নীল রং করে তিনি প্রিজমের ভেতর দিয়ে দেখেন দুটি রং আলাদা দেখা যাচ্ছে, তাদের অবস্থান যেন বদলে গেছে। কিন্তু কেন? তিনি একটা ঘর পুরোপুরি অন্ধকার করে দিলেন। শুধু একটা সরু ফুটো দিয়ে সামান্য আলো ঢুকল। সেই আলোর পথে রাখলেন প্রিজম। আলো ঘুরে গিয়ে পড়ল দেওয়ালে, 20 ফুট দূরে। সেখানে তৈরি হল রামধনুর মতো রংধনু, যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। নিউটন বুঝলেন, আলো সমজাতীয় নয়, বরং বিভিন্ন রঙের মিশ্রণ। সাদা আলোতে লুকিয়ে আছে 7টি রং। প্রিজম সেই রঙগুলোকে আলাদা করে দেয়, আর এই রঙগুলো তৈরি হয় আলোর কর্পাস্কেল বা কণা দিয়ে, যা আজ আমরা বলি ফোটন। এই গবেষণায় 250 বছর পরে আইনস্টাইনকে ফোটন আবিষ্কারে সাহায্য করেছিল। 1667 সালের বসন্তে প্লেগের প্রকোপ কমল। নিউটন ফিরে গেলেন কেমব্রিজে। তিনি ফেলো নির্বাচিত হলেন। অল্প বেতনের চাকরি, পড়ানো, টিউটরিং আর গবেষণা করতে লাগলেন। লুকাসিয়ান অধ্যাপক নিযুক্ত হলেন 1669 সালে। 33 বছর তিনি এই পদে ছিলেন, শেষের দিকে লন্ডনে চলে যাওয়ায় অনুপস্থিত থাকলেও। অধ্যাপক হিসেবে তার দায়িত্ব ছিল বছরের এক টার্মে সপ্তাহে একটি মাত্র বক্তৃতা দেওয়া। বেতন বছরে 100 পাউন্ড। শ্রোতা বলতে গুনে গুনে হাতে গোনা কয়েকজন, কারণ কেমব্রিজে গণিত পদার্থের কদর তখন খুব কম। 1671 সালের রয়্যাল সোসাইটি নিউটনের কথা শুনল। তাকে আমন্ত্রণ জানানো হলো কাজ পাঠানোর জন্য। 1672 সালের জানুয়ারিতে তিনি সোসাইটির ফেলো নির্বাচিত হলেন। ধীরে ধীরে তার খ্যাতি ছড়াতে লাগল। সোসাইটির মাধ্যমে ইংল্যান্ডের বাইরেও তার গবেষণা পৌঁছে যাচ্ছে, কিন্তু নিউটন নিজে কিছু প্রকাশ করছেন না। অন অ্যানালাইসিস বাই ইনফাইনাইট সিরিজ হাতে লেখা কপি বিলি করলেন কয়েকজন বন্ধুকে। পূর্ণাঙ্গ প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে আরও প্রায় 2 দশক। এই সময় নিউটনের বয়স 30 ছুঁই। স্বাভাবিক নিয়মে বিয়ে শাদির বয়স, কিন্তু নিউটনের কোনো আগ্রহ নেই। কোনো নারীর প্রতি তার আকর্ষণ নেই বলে জানা যায়। সমকামীও নন, বরং অযৌন বা এসেক্সুয়াল, যৌনতার প্রতি কোনো আগ্রহই নেই। কিশোর বয়সের সেই প্রেম সম্ভবত একমাত্র ব্যতিক্রম। 1674 সালে লন্ডনে গিয়েও তিনি রয়্যাল সোসাইটির কারো সঙ্গে দেখা করলেন না। 1 সপ্তাহ থেকে ফিরে এলেন কেমব্রিজে। তারপর আবার চিঠি চালাচালি শুরু। নিউটন ছিলেন প্রোটেস্ট্যান্ট,
কিন্তু প্রচলিত অ্যাংলিকান মতবাদ তিনি মানতেন না। তিনি ত্রিত্ববাদে বিশ্বাস করতেন না। ঈশ্বর, যিশু ও পবিত্র আত্মা এক নন বলে মনে করতেন। এই বিশ্বাস তিনি গোপন রাখতেন, প্রকাশ করতেন না। তার মৃত্যুর পর নোটবুক বিশ্লেষণ করে ইতিহাসবিদরা জানতে পেরেছেন। ক্রিশ্চিয়ান হাইগেন্স ছিলেন ডাচ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। ১৬৫৫ সালে তিনি শনির চাঁদ টাইটান আবিষ্কার করেছিলেন। নিউটন যখন অজানা, তখন হাইগেন্সের খ্যাতি ইউরোপ জুড়ে। দুই বিজ্ঞানীর মধ্যে বিতর্ক হল আলোর প্রকৃতি নিয়ে। হাইগেন্স বললেন, আলো তরঙ্গের মতো চলে। নিউটন বললেন, আলো কণা। বহু বছর ধরে চলল এই বিতর্ক। আজ আমরা জানি, আলোর উভয় প্রকৃতিই আছে। কণা ও তরঙ্গ উভয় রূপেই আলো আচরণ করে। রবার্ট হুক ছিলেন নিউটনের চেয়ে ৭ বছরের বড়, প্রকৌশলী, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক। লন্ডনের গ্রেট ফায়ারের পর পুনর্নির্মাণে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। নিউটনের আবির্ভাব হুককে ভয় দেখাল। তিনি মনে করলেন তার খ্যাতি কেড়ে নেবে এই তরুণ। শুরু হল এক তিক্ত প্রতিদ্বন্দ্বিতা। হুকের সমর্থক ছিল অনেক, ফলে নিউটন রয়্যাল সোসাইটিতে কিছুটা প্রান্তিক হয়ে গেলেন। ১৭০৩ সালে হুক মারা গেলেন। বলা হয়, এরপর নিউটন রয়্যাল সোসাইটিতে থাকা হুকের সব প্রতিকৃতি ধ্বংস করে দিয়েছিলেন। প্রমাণ নেই, কিন্তু গল্প প্রচলিত আছে। জন ফ্ল্যামস্টিড ছিলেন রাজকীয় গ্রিনিচ মানমন্দিরের প্রধান। নিউটন চেয়েছিলেন তার গবেষণা চুরি করতে। ফলস্টিডের কাজ দমন করার চেষ্টা করেছিলেন তিনি। বিজ্ঞানী হয়েও কতটা নিচে নামতে পারেন নিউটন, এই ঘটনা তার প্রমাণ। নিউটন শুধু পদার্থবিজ্ঞানী ছিলেন না, ছিলেন আলকেমিস্টও। দার্শনিকের পাথর, যা দিয়ে সোনা বানানো যায়, তার সন্ধান করতেন তিনি। ৬ খণ্ডের থিয়েট্রাম কেমিকাম সংগ্রহ করেছিলেন, যাতে ছিল আলকেমি পরীক্ষার নিয়ম। ১৬৭০ সালে তিনি নিজের আলকেমি গ্রন্থ লিখলেন, দ্য ভেজিটেশন অফ মেটালস। তখন তিনি পদার্থবিজ্ঞান ছেড়ে সম্পূর্ণ আলকেমিতে মন দেবার কথাও ভেবেছিলেন। রবার্ট বয়েলের সঙ্গে চিঠি চালাতেন। কেমব্রিজে নিজের গবেষণাগারে নানা পদার্থ নিয়ে পরীক্ষা করতেন। হাজার হাজার পৃষ্ঠার নোট লিখেছেন, কিন্তু সেগুলো এমন প্রতীকে লেখা যে আজ বোঝা কঠিন। শুধু নিউটন নিজে বুঝতেন। আলকেমির পাশাপাশি নিউটন পড়তেন প্রাচীন ইতিহাস। প্লেটোর লেখা অ্যাটলান্টিসের গল্প নিয়ে ভাবতেন। লিখলেন দ্য ক্রোনোলজি অফ এনশিয়েন্ট কিংডমস অ্যামেন্ডেড, প্রাচীন মিশর, গ্রিস, ব্যাবিলনের ইতিহাস নিয়ে গ্রন্থ। ওল্ড টেস্টামেন্ট নিয়েও গবেষণা করতেন। ড্যানিয়েলের বই নিয়ে মুগ্ধ ছিলেন, যাতে শেষ বিচারের দিনের কথা বলা আছে। এই গবেষণা করতে গিয়ে তিনি হিসাব করলেন, পৃথিবীর শেষ দিন হয়তো ২০৩৪ বা ২০৬০ সালে আসবে। কে জানে, তার হিসাব ঠিক হলে আমাদের বেশি দিন নেই। নিউটন বিশ্বাস করতেন প্রাচীন মন্দিরগুলোতে লুকিয়ে আছে হারানো জ্ঞান। জেরুজালেমের প্রথম মন্দির, সোলোমনের মন্দির আসলেই ছিল কিনা তা নিয়ে গবেষণা করেছেন। তার মতে আলকেমি ও হার্মেটিক জ্ঞানের মাধ্যমেই সেই প্রাচীন জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব। বৈজ্ঞানিক বিপ্লবের প্রায় সব বড় নামই আলকেমি চর্চা করতেন। কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, বেকন, বয়েল। কারণ সে সময় বিজ্ঞান আর জাদুর সীমারেখা ছিল অস্পষ্ট। ১৬৮০-র দশকে নিউটন ঠিক করলেন তার সব গবেষণা এক জায়গায় প্রকাশ করবেন। ১৬৮৬ সালে শেষ করলেন। ১৬৮৭ সালে প্রকাশিত হল ফিলোসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, প্রাকৃতিক দর্শনের গাণিতিক নীতিমালা। বই ৩ ভাগে বিভক্ত। প্রথম ভাগ ডি মোটো কর্পোরাম, বস্তুর গতি নিয়ে। এখানে নিউটন বিস্তারিত বর্ণনা করলেন তার ৩টি গতিসূত্র ও মহাকর্ষ তত্ত্ব। দ্বিতীয় ভাগ ডেকার্ত ও অন্যান্য দার্শনিকের ভুল সংশোধন করলেন নিউটন। কেন্দ্রমুখী বল, বস্তুর গতি, এসব নিয়ে বিস্তারিত আলোচনা। তৃতীয় ভাগ ডি মুন্ডি সিস্টেমেট, বিশ্ব ব্যবস্থা নিয়ে। এখানে নিউটন দেখালেন তার তত্ত্বগুলো সৌরজগতে কিভাবে কাজ করে, কেন গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে, চাঁদের গতি কেন অনিয়মিত, জোয়ার ভাটা কেন হয়, সব প্রশ্নের উত্তর দিলেন। গ্যালিলিও ও কেপলার গ্রহের গতি পর্যবেক্ষণ করেছিলেন। নিউটন দিলেন তার ব্যাখ্যা, কেন তারা সেভাবে চলে। তিনিই প্রথম দেখালেন একই নিয়মে চলে আপেলও, চাঁদও। স্টিফেন হকিং বলেছেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। ৩০০ বছর পরেও তার গুরুত্ব অম্লান। গটফ্রিড উইলহেম লাইবনিজের জন্ম ১৬৪৬ সালে জার্মানির লাইপজিগে। নিউটনের মতো তিনিও পলিম্যাথ, গণিত, দর্শন, পদার্থ সবেতেই সমান পারদর্শী। নিউটনের অজান্তে লাইবনিজও ক্যালকুলাস আবিষ্কার করছিলেন। এমনকি তিনি ব্যবহারিক যন্ত্রও বানালেন, লাইবনিজ হুইল, এক ধরনের যান্ত্রিক ক্যালকুলেটর। দুই বিজ্ঞানীর গবেষণা এতই মিল ছিল যে পরবর্তীতে তর্ক বাঁধল কে আগে আবিষ্কার করল।
নিউটন অসাধু উপায়ে ১৬৭০-এর দশকের চিঠি ব্যবহার করে প্রমাণের চেষ্টা করলেন যে লাইবনিজ তার কাজ চুরি করেছে। আসল কথা হল, সমাজ যখন জ্ঞানের এক পর্যায়ে পৌঁছায় তখন একই আবিষ্কার স্বাধীনভাবে দুজনের হতে পারে। ডারউইন ও ওয়ালেস যেমন বিবর্তন তত্ত্ব নিয়ে একই সময় কাজ করেছিল। ১৬৮৫ সালে দ্বিতীয় চার্লস মারা গেলেন। সিংহাসনে বসতে পারতেন তার কোনো সন্তান, কিন্তু বৈধ সন্তান না থাকায় সিংহাসন গেল ভাই জেমসের কাছে। সমস্যা একটাই, জেমস ছিলেন ক্যাথলিক। প্রটেস্ট্যান্ট ইংল্যান্ডে ক্যাথলিক রাজা, অশান্তি শুরু হল। ১৬৮৮ সালে জেমসের পুত্র সন্তান জন্ম হল, যে বড় হবে ক্যাথলিক হিসেবে। এতেই বিপদ দেখলেন অভিজাতরা। তারা জেমসের জামাতা ডাচ রাজপুত্র উইলিয়াম অফ অরেঞ্জকে সিংহাসনের প্রস্তাব দিলেন। উইলিয়াম সেনা নিয়ে এলেন। জেমস পালিয়ে গেলেন ফ্রান্সে। উইলিয়াম ও তার স্ত্রী মেরি যৌথ রাজারানী হলেন। ইতিহাসে একে বলে গৌরবময় বিপ্লব। এসব ঘটনার মধ্যেই নিউটন প্রথম রাজনীতিতে এলেন। ১৬৮৭ সালে রাজা জেমস চেয়েছিলেন কেমব্রিজে ক্যাথলিক অধ্যাপক নিয়োগ দিতে। নিউটন প্রতিবাদ করলেন। এই প্রতিবাদের জেরে লন্ডনে তলব হয়েছিল। গৌরবময় বিপ্লবের পর নতুন পার্লামেন্ট বসলে নিউটন কেমব্রিজ থেকে নির্বাচিত হয়ে সাংসদ হলেন। তিনি সাংবিধানিক পরিবর্তন সমর্থন করলেন, যাতে সংসদের ক্ষমতা বাড়ে, রাজার ক্ষমতা কমে। কিন্তু সংসদে তিনি কখনো বক্তৃতা দেননি। গল্প আছে, একবার শুধু জানালা বন্ধ করতে বলেছিলেন। বিজ্ঞান কোনো গন্তব্য নয়, এক নিরন্তর যাত্রা। নিউটন সেই যাত্রার প্রথম পথিক। স্টিফেন হকিং প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাকে বলেছেন বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। কেন? কারণ এই বই প্রথম দেখিয়েছিল একই সূত্রে চলে আকাশের তারা ও পৃথিবীর আপেল। মহাবিশ্ব এক নিয়মে বাঁধা। নিউটনের ক্যালকুলাস আজ প্রকৌশল থেকে অর্থনীতি সর্বত্র ব্যবহৃত হয়। তার গতির সূত্র রকেট বিজ্ঞানের ভিত্তি। তার আলোক বিজ্ঞান আজ কোয়ান্টাম বলবিদ্যার পথ দেখিয়েছে। হয়তো তিনি ভুল করেছেন অনেক কিছুতে, কিন্তু বিজ্ঞান তো ভুল থেকেই শেখে। নিউটন আমাদের ভুল করার পথ দেখিয়েছেন, সঠিক হওয়ার উৎসাহ দিয়েছেন। নিউটনের জীবন ছিল পরস্পর বিরোধী। তিনি একদিকে বিজ্ঞানের মন্দিরে পূজিত, অন্যদিকে অ্যালকেমির অন্ধকারে বিভ্রান্ত। একদিকে গণিতের নতুন শাখা খুলেছেন, অন্যদিকে ধর্মীয় ভবিষ্যৎবাণীতে মগ্ন। একদিকে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের প্রতি হিংস্র। কিন্তু এই পরস্পর বিরোধিতা থেকেই জন্ম নিয়েছে তার প্রতিভা। শৈশবের অবহেলা, মায়ের বিয়ে, সৎ বাবার ঘৃণা, এসব তাকে তৈরি করেছিল এক অদ্ভুত মানুষ হিসেবে। কিন্তু সেই মানুষই পৃথিবীকে দেখিয়েছে আপেল পড়ার মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য। আইজ্যাক নিউটন কি পাশ্চাত্য চিন্তার সবচেয়ে মৌলবাদী চিন্তাবিদ, নাকি লাইবনিজ স্বাধীনভাবে একে আবিষ্কার করেছেন বলে তার গুরুত্ব কমে যায়, নাকি নিউটনের আলকেমি ও ধর্মীয় গবেষণা তার বৈজ্ঞানিক কৃতিত্বকে ম্লান করে? মন্তব্যে জানান। আর যদি ভালো লেগে থাকে, শেয়ার করুন অন্য বিজ্ঞানপ্রেমীদের সঙ্গে। বিজ্ঞানের এই মহাকাব্যিক যাত্রায় নিউটন ছিলেন প্রথম পথিক। তাঁর পথ ধরেই আমরা আজ এগিয়ে চলেছি অজানার দিকে। বন্ধুরা, আমার এই ছোট্ট প্রচেষ্টা